চিরকালের সেরা বাংলা গল্পে আপনাকে স্বাগত। আজকের গল্পের নাম প্রাগৈতিহাসিক। লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। পাঠ করছি আমি, সাইফুর রহমান বাবু। সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দল ধরা পড়িয়া যায়। 11 জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁচা খাইয়া পলাইতে পারিয়াছিল। রাতারাতি 10 মাইল দূরের মাথাভাঙা পুলটার নিচে পৌঁছাইয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া সরবনের মধ্যে দিনের বেলাটা লুকাইয়াছিল। রাত্রে আরো 9 আক্রোশ পথ হাঁটিয়া একেবারে পেহলাদ বাগদির বাড়ি চিতলপুরে। পেহলাদ তাহাকে আশ্রয় দেয় নাই। কাজটা দেখাইয়া বলিয়াছিল, ঘাওখান সহজ লয় স্যাংঘাত, উটি পাকব, গা ফুলব, জানাজানি হইয়া গেলে আমি কনে যামু, খুনটো যদি না করতিস। তোরেই খুন করতে মন লইতেছে পেহলাদ, এই জনমেলা স্যাংঘাত। বন কাছেই ছিল, মাইল পাঁচেক উত্তরে। ভিখু অগত্যা বনেই আশ্রয় লইল। পেহলাদে নিজে বাঁশ কাটিয়া বনের একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাহাকে একটা মাচা বাঁধিয়া দিল। তালপাতা দিয়া একটা আচ্ছাদনও করিয়া দিল। বলিল, বাধলায় বাঘ টাগ সব পাহাড়ের উপরে গেছে গা, সাপে যদি না কাটে তো আরাম কইরেই থাকবি ভিখু। খামু কি, চিরা গুড় দিলাম যে, 2 দিন বাদে ভাত লই আসুম, রোজ আইলে মাইনষে সন্দ করব। কাঁধের ঘাটা লতাপাতা দিয়া বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়া পেহলাদে চলিয়া গেল। রাত্রে ভিখুর জ্বর আসিল। পরদিন টের পাওয়া গেল পেহলাদের কথাই ঠিক। কাঁধের ঘা ভিখুর দুনাইয়া উঠিয়াছে, ডান হাতটি ফুলিয়া ঢোল হইয়া গিয়াছে, এবং হাতটি তাহার নাড়িবার সামর্থ্য নাই। বর্ষাকালে যে বনে বাঘ বসত করিতে চায় না, হেমনি অবস্থায় সেই বনে জলে ভিজিয়া মশা ও পোকার উৎপাত সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে ঘণ্টায় একটা করিয়া জোক টানিয়া ছাড়াইয়া জ্বরে ও ঘায়ের ব্যথায় ধুকিতে ধুকিতে ভিখু 2 দিন 2 রাত্রি সংকীর্ণ মাচাটুকুর উপর কাটাইয়া দিল। বৃষ্টির সময় ছাট লাগিয়া যে ভিজিয়া গেল, রোদের সময় ভাবসা গাঢ় গুমোটের সে হাঁপাইয়া হাঁপাইয়া শ্বাস টানিল। পোকার অত্যাচারে দিবারাত্রি তাহার এক মুহূর্তেরও স্বস্তি রহিল না। পেহলাদ কয়েকটা বিড়ি দিয়ে গিয়েছিল, সেগুলি ফুরাইয়া গিয়াছে। 3-4 দিনের মতো চিরা আছে, কিন্তু গুড় একটুও নাই। গুড় ফুরাইয়াছে, কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়েগুলি ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল, তাহারা এখনো মাচার উপরে ভিড় করিয়া আছে। ওদের হতাশার জ্বালা ভিখুই অবিরত ভোগ করিতেছে সর্বাঙ্গে। মনে মনে পেহলাদের মৃত্যু কামনা করিতে করিতে ভিখু শুধু বাঁচিবার জন্য প্রাণপণে ঝুঁজিতে লাগিল। যেদিন পেহলাদের আসিবার কথা, সেদিন সকালে কলসির জলটাও তাহার ফুরাইয়া গেল। বিকাল পর্যন্ত পেহলাদের জন্য অপেক্ষা করিয়া তৃষ্ণার পীড়নার সহিতে না পারিয়া কলসিটা লইয়া সে যে কত কষ্টে খানিক দূরের নালা হইতে আধ কলসি জল ভরিয়া আনিয়া আবার মাচায় উঠিল, তাহার বর্ণনা হয় না। অসহ্য ক্ষুধা পাইলে চিরা চাবাইয়া সে পেট ভরাইল। এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়াগুলি টিপিয়া মারিল। বিষাক্ত রস শুষিয়া লইবে বলিয়া জোক ধরিয়া নিজেই গায়ের চারিদিকে লাগাইয়া দিল। সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উকি দিতে দেখিয়া পুরো 2 ঘণ্টা লাঠি হাতে সেদিকে চাহিয়া বসিয়া রহিল, এবং তাহার পর 2-1 ঘণ্টা অন্তরই চারিদিকে ঝোপে ঝপাঝপ লাঠির বাড়ি দিয়া যথাসাধ্য শব্দ করিয়া সাপ তাড়াইতে লাগিল। মরিবে না, সে কিছুতেই মরিবে না। বনের মধ্যে পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় মানুষ সে বাঁচিবেই।
পেহলাদ গ্রামান্তরে কুটুমবাড়ি গিয়াছিল। পরদিনও সে আসিল না। কুটুমবাড়ির বিবাহ উৎসব তাড়ি টানিয়া বেহুশ হইয়া পড়িয়া গিয়াছিল। বনের মধ্যে ভিখু কিভাবে দিনরাত্রি কাটাইতেছে 3 দিনের মধ্যে সে কথা একবার তাহার মনেও পড়িল না। ইতিমধ্যে ভিখুর ঘা পুচিয়া উঠিয়া লালচে রস গড়াইতে আরম্ভ করিয়াছে। শরীরও তাহার অল্প অল্প ফুলিয়াছে, জ্বরটা একটু কমিয়াছে, কিন্তু সর্বাঙ্গের অসহ্য বেদনা দম ছুটানো তারের নেশার মতোই ভিখুকে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিয়াছে। সে আর এখন ক্ষুধাতৃষ্ণ অনুভব করিতে পারে না। জোকেরা তাহার রক্ত শুষিয়া শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপনা হইতেই নিচে খসিয়া পড়িয়া যায়। সে টেরও পায় না। পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়িয়া ভাঙিয়া যায়। বৃষ্টির জলে ভিজিয়া পুটুলির মধ্যে চিরাগুলি পচিতে আরম্ভ করে। রাত্রে তাহার ঘায়ের গন্ধে আকৃষ্ট হইয়া মাচার আশেপাশে শিয়াল ঘুরিয়া বেড়ায়। কুটুমবাড়ি হইতে ফিরিয়া বিকালের দিকে ভিখুর খবর লইতে গিয়া ব্যাপার দেখিয়া পেহলাদ গম্ভীরভাবে মাথা নাড়িল। ভিখুর জন্য এক বাটি ভাত ও কয়েকটি পুঁটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চড়ি সে সঙ্গে লইয়া গিয়াছিল। সন্ধ্যা পর্যন্ত ভিখুর কাছে বসিয়া থাকিয়া ওগুলি সে নিজেই খাইয়া ফেলিল। তারপর বাড়ি গিয়া বাঁশের একটা ছোট মই এবং তাহার বোনাই ভরতকে সঙ্গে নিয়া ফিরিয়া আসিল। মইয়ে শোয়াইয়া তাহারা দুজনে ভিখুকে বাড়ি লইয়া গেল। ঘরের মাচার উপর খড় বিছাইয়া শয্যা রচনা করিয়া তাহাকে শোয়াইয়া রাখিল। আর এমনই শক্তপ্রাণ ভিখুর যে শুধু এই আশ্রয়টুকু পাইয়াই বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নেই 1 মাস মুমূর্ষু অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করিয়া ফেলিল। কিন্তু ডান হাতটি তাহার আর ভালো হইল না। গাছের মরা ডালের মতো শুকাইয়া গিয়া অবশ অকর্মণ্য হইয়া পড়িল। প্রথমে অতি কষ্টে হাতটা সে একটু নাড়িতে পারিত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকু তাহার নষ্ট হইয়া গেল। কাঁধের ঘা শুকাইয়া আসিবার পর বাড়িতে বাহিরের লোক কেহ উপস্থিত না থাকিলে ভিখু তাহার একটিমাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বাহিয়া নিচে নামিতে লাগিল এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করিয়া বসিল। পেহলাদ সে সময় বাড়ি ছিল না। ভরতের সঙ্গে তাড়ি গিলিতে বাহির হইয়া গিয়াছিল। পেহলাদের বোন গিয়াছিল ঘাটে। পেহলাদের বউ ছেলেকে ঘরে শোয়াইতে আসিয়া ভিখুর চাহনি দেখিয়া তাড়াতাড়ি পলাইয়া যাইতেছিল। ভিখু তাহার একটা হাত চাপিয়া ধরিল, কিন্তু পেহলাদের বউ বাগদির মেয়ে। দুর্বল শরীরে বা হাতে তাহাকে আয়ত্ত করা সহজ নয়। এক ঝটকায় হাত ছাড়াইয়া সে গাল দিতে দিতে চলিয়া গেল। পেহলাদ বাড়ি ফিরলে সব বলিয়া দিল। তারির নেশায় পেহলাদের মনে হইল এমন নেমোখারা মানুষটাকে একেবারে খুন করিয়া ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে একঘা বসাইয়া দিয়া ভিখুর মাথা ফাটাইতে গিয়া নেশার মধ্যেও কিন্তু টের পাইতে বাকি রহিল না যে কাজটা যত বড় কর্তব্যই হোক সম্ভব একেবারেই নয়। ভিখু তাহার ধারালো দাঁটি বা হাতে শক্ত করিয়া বাগাইয়া ধরিয়া আছে, সুতরাং খুনোখুনির পরিবর্তে তাহাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল। শেষে পেহলাদ বলিল, তোর লাইগ্যা আমার 7 টাকা খরচ গেছে, টাকাটা দে, দিয়া বাইর হ, আমার বাড়ি থাইকা দূর হ। ভিখু বলিল, আমার কোমরে একটা বাজু বাইন্দা রাখছিলাম, তুই চুরি করছস, আগে আমার বাজু ফিরাইয়া দে, তবে যামু। তোর বাজুর খবর জানে কেডারে? বাজু দে কইলাম পেহলাদ, ভালো চাস তো? বাজু না দিলি বাড়ির মেজকর্তার মতো গলাটা তোর একখান কোপেই 2 ফাঁক কইরা ফালামু, এই তোরে আমি কইয়া রাখলাম। বাজু পালি আমি হখনই চইলা যামু। কিন্তু বাজু ভিখু ফেরত পাইল না। তাহাদের বিবাদের মধ্যে ভরত আসিয়া পড়ায় দুজনে মিলিয়া ভিখুকে তাহারা কায়দা করিয়া ফেলিল। পেহলাদের বাহুমূলে একটা কামড় বসাইয়া দেওয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিখু আর বিশেষ কিছুই করিতে পারিল না।
পেহলাদও তাহার বোনাই তাহাকে মারিতে মারিতে আধমরা করিয়া ফেলিয়া বাড়ির বাহির করিয়া দিল। ভিখুর শুকাইয়া আসা ঘা ফাটিয়া রক্ত পড়িতেছিল। হাত দিয়া রক্ত মুছিতে মুছিতে ধুকিতে ধুকিতে সে চলিয়া গেল। রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেহই বা তাহা জানিতে পারিল না বটে। কিন্তু দুপুর রাতে পেহুলাদের ঘর জ্বালিয়া উঠিয়া বাগদির ভীষণ হইচই বাঁধাইয়া দিল। পেহলাদ কপাল চাপড়াইয়া বলিতে লাগিল, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, ঘরকে আমার শনি আইছিল, হায় সর্বনাশ। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটিয়া বেচারা ভিখুর নামটা পর্যন্ত করিতে পারিল না। চিতলপুরের পাশে একটি নদী আছে। পেহলাদের ঘরে আগুন দিয়ে আসিয়া একটা জেলে ডিঙি চুরি করিয়া ভিখু নদীর স্রোতে ভাসিয়ে গিয়েছিল। লগি ঠেলিবার সামর্থ্য তাহার ছিল না। একটা চ্যাপ্টা বাঁশকে হালের মতো করিয়া ধরিয়া রাখিয়া সে সমস্ত রাত কোনো রকমে নৌকার মুখ সিধা রাখিয়াছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূর আগাইতে পারে নাই। ভিখুর মনে আশঙ্কা ছিল, ঘরে আগুন দেওয়ার শোধ লইতে পেহলাদ হয়তো তাহার নামটা প্রকাশ করিয়া দিবে। মনের জ্বালায় নিজের অসুবিধার কথাটা ভাবিবে না। পুলিশ বহুদিন যাবৎ তাহাকে ধরিবার চেষ্টা করিতেছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হওয়ার ফলে চেষ্টা তাহাদের বাড়িয়াছে বই কমে নাই। পেহলাদের কাছে খবর পাইলে পুলিশ আশেপাশে চারিদিকেই তাহার খোঁজ করিবে। ২০-৩০ মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তাহার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিখু তখন মরিয়া হইয়া উঠিয়াছে। কাল বিকাল হইতে সে কিছু খায় নাই। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খাইয়া এখনো দুর্বল শরীরটা তাহার ব্যথায় আড়ষ্ট হইয়া আছে। ভোর ভোর মহাকুমা শহরের ঘাটের সামনে পৌঁছাইয়া সে ঘাটে নৌকা লাগাইল। নদীর জলে ডুবিয়া ডুবিয়া স্নান করিয়া গায়ের রক্তের চিহ্ন ধুইয়া ফেলিয়া শহরের ভিতর প্রবেশ করিল। ক্ষুধায় সে চোখে অন্ধকার দেখিতেছিল। একটা পয়সাও তাহার সঙ্গে নাই যে মুড়ি কিনিয়া খায়। বাজারের রাস্তায় প্রথমে যে ভদ্রলোকটির সঙ্গে দেখা হইল তাহারই সামনে হাত পাতিয়া সে বলিল, দুটো পয়সা দিবান কর্তা। তাহার মাথার জট বাঁধা চাপ চাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া, আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটি দেখিয়া ভদ্রলোকটির বুঝি দয়াই হইল। তিনি তাহাকে একটি পয়সা দান করিলেন। ভিখু বলিলেন, একটা দিলেন বাবু, আর একটা দেন। ভদ্রলোকটি চটিয়া বলিলেন, একটা দিলাম, তাতে হলো না, ভাগ। এক মুহূর্তের জন্য মনে হইল ভিখু বুঝি তাহাকে একটা বিশ্রী গালি দিয়া বসে। কিন্তু সে আত্মসংবরণ করিল। গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তাহার দিকে একবার কটমট করিয়া তাকাইয়া সামনের মুড়ি মুড়কির দোকানে গিয়া পয়সাটা দিয়া মুড়ি কিনিয়া গোগ্রাসে গিলিতে আরম্ভ করিল। সেই হইল তাহার ভিক্ষা করিবার হাতেখড়ি। কয়েকদিনের ভিতরেই সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটির এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখিয়া ফেলিল। আবেদনের ভঙ্গি ও ভাষা তাহার জন্ম ভিখারির মতো আয়ত্ত হয়ে গেল। শরীর এখন আর সে একেবারেই সাফ করে না। মাথার চুল তাহার ক্রমেই জট বাঁধিয়া দলা দলা হইয়া যায় এবং তাহাতে অনেকগুলি উকুন পরিবার দিনের পর দিন বংশ বৃদ্ধি করিয়া চলে। ভিখু মাঝে মাঝে খ্যাপার মতো দুই হাতে মাথা চুলকায়, কিন্তু বাড়তি চুল কাটিয়ে ফেলিতে ভরসা পায় না। ভিক্ষা করিয়া সে একটি ছেঁড়া কোট পাইয়াছে। কাঁধের ক্ষতচিহ্নটা ঢাকিয়া রাখিবার জন্য দারুণ গুমোটের সময়ও কোটটা সে গায়ে চাপাইয়া রাখে। শুকনো হাতখানা তাহার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটি ঢাকিয়া রাখিলে তাহার চলে না। কোটের ডান দিকের হাতাটি সে তাই বগলের কাছে হইতে ছিঁড়িয়া বাদ দিয়াছে। একটি টিনের মগ ও একটি লাঠিও সে সংগ্রহ করিয়া লইয়াছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসিয়া সে ভিক্ষা করে।
সকালে 1 পয়সার মুড়ি খাইয়া নেয়। দুপুরে বাজারের খানিক তফাতে একটা পোড়ো বাগানের মধ্যে ঢুকিয়া বটগাছের নিচে ইটের উনুনে মেটে হাঁড়িতে ভাত রান্না করে। মাটির মালসায় কোনোদিন রাঁধে ছোট মাছ, কোনোদিন তরকারি। পেট ভরিয়া খাইয়া বটগাছটাতেই হেলান দিয়া বসিয়া আরামে বিড়ি টানে। তারপর আবার তেঁতুল গাছটার নিচে গিয়া বসে। সারাটা দিন শ্বাসটানা কাতরানির সঙ্গে সে বলিয়া যায়, হেই বাবা একটা পয়সা, আমায় দিলে ভগবান দিবে, হেই বাবা একটা পয়সা। অনেক প্রাচীন বুলির মতো ভিক্ষায়ং নৈব নৈবচং শ্লোকটা আসলে অসত্য। সারাদিনে ভিখুর সামনে দিয়া 1000-1500 লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি 50 জনের মধ্যে একজন তাহাকে পয়সা অথবা আধলা দেয়। আধলার সংখ্যা বেশি হইলেও সারাদিনে ভিখুর 5-6 আনা রোজগার হয়, কিন্তু সাধারণত তাহার উপার্জন 8 আনার কাছাকাছি থাকে। সপ্তাহে এখানে 2 দিন হাট বসে। হাটবারের উপার্জন তাহার একটা পুরো টাকার নিচে নামে না। এখন বর্ষাকাল অতিক্রান্ত হইয়া গিয়াছে। নদীর 2 তীর কাশে সাদা হইয়া উঠিয়াছে। নদীর কাছেই বিনুমাঝির বাড়ির পাশে ভাঙা চালাটা ভিখু মাসিক 8 আনায় ভাড়া করিয়াছে। রাত্রে সে ওইখানেই শুইয়া থাকে। ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরো একটি কাঁথা সংগ্রহ করিয়াছে। লোকের বাড়ির খড়ের গাধা হইতে চুরি করিয়া আনা খড় বিছাইয়া তাহার উপর কাঁথাটি পাতিয়া সে আরাম করিয়া ঘুমায়। মাঝে মাঝে শহরের ভিতরে গৃহস্থ বাড়িতে ভিক্ষা করিতে গিয়া সে কয়েকখানা ছেঁড়া কাপড় পাইয়াছে, তাই পুটুলি করিয়া বালিশের মতো ব্যবহার করে। রাত্রে নদীর জোলো বাতাসে শীত করিতে থাকিলে পুটুলি খুলিয়া একটি কাপড় গায়ে জড়াইয়া লয়। সুখে থাকিয়া এবং পেট ভরিয়া খাইয়া কিছুদিনের মধ্যে ভিখুর দেহে পূর্বের স্বাস্থ্য ফিরিয়া আসিল। তাহার ছাতি ফুলিয়া উঠিল। প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশী নাচিয়া উঠিতে লাগিল। অবরুদ্ধ শক্তির উত্তেজনায় ক্রমে ক্রমে তাহার মেজাজ উদ্যত ও অসহিংস হইয়া পড়িল। অভ্যস্ত বলি আউড়াইয়া কাতরভাবে সে এখনো ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা না পাইলে তাহার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকিলে তাহার প্রতি উদাসীন পথিককে সে অশ্লীল গাল দিয়া বসে। 1 পয়সার জিনিস কিনিয়া ফাও না পাইলে দোকানিকে মারিতে ওঠে। নদীর ঘাটে মেয়েরা স্নান করিতে নামিলে ভিক্ষা চাহিবার ছলে জলের ধারে গিয়া দাঁড়ায়। মেয়েরা ভয় পাইলে সে খুশি হয় এবং সরিয়া যাইতে বলিলে নড়ে না। দাঁত বাহির করিয়া দুর্বিনীত হাসি হাসে। রাত্রে স্বরচিত শয্যায় সে ছটফট করে। নারী সঙ্গীহীন এই নিরুৎসব জীবন আর তার ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তাহার মন হাহাকার করে। তারির দোকানে ভারে ভারে তারি গিলিয়া সে হল্লা করিত। টলিতে টলিতে বাঁশির ঘরে গিয়া উন্মত্ত রাত্রি যাপন করিত। আর মাঝে মাঝে দল বাঁধিয়া গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হইয়া সকলকে মারিয়া কাটিয়া টাকা ও গহনা লুটিয়া রাতারাতি উদাও হইয়া যাইত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বাঁধিয়া মারিলে তাহার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত, পুত্রের অঙ্গ হইতে ফিনকি দিয়া রক্ত ছুটিলে মা যেমন করিয়া আর্তনাদ করিয়া উঠিত, মশালের আলোয় সে দৃশ্য দেখা আর আর্তনাদ শোনার চেয়ে উন্মাদনা করে নেশা জগতে আর কি আছে। পুলিশের ভয়ে গ্রাম হইতে গ্রামান্তরে পলাইয়া বেড়াইয়া আর বনে জঙ্গলে লুকাইয়া থাকিয়াও যেন তখন সুখী ছিল। তাহার দলের অনেকেই বারবার ধরা পড়িয়া জেল খাটিয়াছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তাহার নাগাল পায় নাই। রাখুবাগদি সঙ্গে পাহানার শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করিয়াছিল, সেইবার 7 বছরের জন্য তাহার কয়েদ হইয়াছিল, কিন্তু 2 বছরের বেশি তাহাকে জেলে আটকায় রাখিতে পারে নাই। একে বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙাইয়া সে পলাইয়াছিল।
তারপর একা সে গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কাটিয়া চুরি করিয়াছে। দিন দুপুরে পুকুর ঘাটে একাকিনী গৃহস্থ বধূর মুখ চাপিয়া গলার হার হাতের বালা খুলিয়া লইয়াছে। রাখুর বউকে সঙ্গে নিয়া নোহাখালী হইয়া সমুদ্র ডিঙাইয়া পাড়ি দিয়াছে একেবারে হাতিয়ায়। 6 মাস পরে রাখুর বউকে হাতিয়ায় ফেলিয়া আসিয়া পরপর 3 বার 3টা দল করিয়া দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করিয়া বেড়াইয়াছে, তাহার সবগুলির নামও এখন তাহার স্মরণ নাই। তারপর এই সেদিন বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলাটা সে দায়ের এক কোপে 2 ফাঁক করিয়া দিয়া আসিয়াছে। কি জীবন তাহার ছিল, এখন কি হইয়াছে! মানুষ খুন করিতে যাহার ভালো লাগিত, সে আজ ভিক্ষা না দিয়া চলিয়া গেলে পথচারীকে একটি টিটকারি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি তাহার এখনও তেমনি অক্ষুণ্ণ আছে, সে শক্তি প্রয়োগ করিবার উপায়টাই তাহার নাই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজাইয়া একা বসিয়া দোকানে হিসাব মেলায়। বিদেশগত কত পুরুষের গৃহে মেয়েরা থাকে একা। এদিকে ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দিয়া পড়িয়া একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে ভিন্ন মাঝির চালাটার নিচে সে চুপচাপ শুইয়া থাকে। ডান হাতটাতে অন্ধকারে হাত বুলাইয়া ভিখুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর এমন একটা জোরালো শরীর নিয়া শুধু একটা হাতের অভাবে সে মরিয়া আছে। এমন কপালও মানুষের হয়। তবু এ দুর্ভাগ্য সে সহ্য করিতে পারে। আফসোসেই নিবৃত্তি। একা ভিখু আর থাকিতে পারে না। বাজারে ঢুকিবার মুখেই একটি ভিখারি ভিক্ষা করিতে বসে। বয়স তাহার বেশি নয়, দেহের রাঁধুনিও বেশ আছে, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচ হইতে গায়ের পাতা পর্যন্ত তার থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের জোরে সে ভিখুরের চেয়ে বেশি রোজগার করে, সেজন্য ঘাটিকে সে বিশেষ যত্নে সারিতে দেয় না। ভিখু মধ্যে মধ্যে গিয়া তাহার কাছে বসে, বলে, ঘাটি সারব না লয়? ভিখারিণী বলে, খুব, ওষুধ দিলে তো অখুনি সারে। ভিখু সাগ্রহে বলে, সারা তবে, ওষুধ দিয়ে চটপট সারাই এল। ঘা সারলে তোর আর ভিগ মাগতি হইব না, জানোস, আমি তোরে রাখুম। আমি থাকলি তো? কেন থাকবি না কেন? খাওয়ামু পরামু, আরামে রাখুম, পায়ের পরনি পা দিয়া গাঁঠ হইয়া বইয়া থাকবি, না করস তুই কি এর লাইগা? অত সহজে ভুলিবার মেয়ে ভিখারিণী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুজিয়া সে বলে, 2 দিন বাদে মোরে যখন তুই খেদাইয়া দিবি, ঘামুই তখন পামু কোনহানে। ভিখু আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখিবার লোভ দেখায়, কিন্তু ভিখারি কোনো মতেই রাজি হয় না। ভিখু ক্ষুণ্ণ মনে ফিরিয়া আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা হয়, শীতের আমেজে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিখুর চালার পাশে কলাবাগানে চাপা কলার কাঁদি শেষ হইয়া আসে। ভিন্নমাঝি কলা বিক্রির পয়সায় বউকে রূপার গোট কিনিয়া দেয়। তালের রসের মধ্যে নেশা ক্রমেই ঘোরালো জমাট হইয়া ওঠে। ভিখুর প্রেমের উত্তাপে ঘৃণা উবিয়া যায়। নিজেকে সে আর সামলাইয়া রাখিতে পারে না। একদিন সকালে উঠিয়াই সে ভিখারিণীর কাছে যায়, বলে, আচ্ছা ল, ঘা লইয়েই চল। ভিখারিণী বলে, আগে আইবার পারো নাই, যা অখন মর গিয়া, আখার তলের শালিখা গিয়া। কেন, শালি খাওনের কথাটা কি? তোর লাইগা হা কইরা বইসা আছি ভাবছস তুই? আমি উয়ার সাথে রইছি। ওদিকে তাকাইয়া ভিখু দেখিতে পায় তাহারই মতো জোয়ান দাড়িওয়ালা এক খঞ্জ ভিখারি খানিক তফাতে আসন করিয়াছে। তাহার ডান হাতটির মতো একটি পা হাঁটুর নিচে শুকাইয়া গিয়াছে। বিশেষ যত্ন সহকারে ওই অংশটুকু সামনে মেলিয়া সে আল্লাহর নামে দয়া প্রার্থনা করিতেছে। পাশে পড়িয়া আছে কাঠের একটি কৃত্রিম রস্যপা। ভিখারিণী আবার বলিল, বস যে, যা পালাইয়া যা, দেখলি খুন কইরা
ফালাইব কইয়া দিলাম। ভিখু বলে, আরে থো, খুন অমন সব হালাই করিতেছি, হুয়ার মতো 10টা মাইনষেরে একা ঘায়েল কইরা দিবার পারতাম, তা জানোস? ভিখারিনী বলে, পারস তো জানা, উয়ার লাগে লাগ না গিয়া, আমার কাছে কি, উয়াকে তুই সারান দে, আমার কাছে চল। ইরে সোনা, তামুক খাবা, ঘা দেইখা পিছাইছিলি, তোর লগে আর খাতির কিরে হালার পুত, উয়ারে সারমু কেন? উয়ার মতো কামাস তুই, ঘর আছে তোর, ভাগবি তো ভাগ, নইলে গাল দিমু কইলাম। ভিখু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিণীকে একা দেখিলেই কাছে আসিয়া দাঁড়ায়, ভাব জমাইবার চেষ্টা করিয়া বলে, তোর নামটো কি রে? এমনই তাহারা পরিচয়হীন যে এতকাল পরস্পরের নাম জিজ্ঞাসা করিবার প্রয়োজনও তাহারা বোধ করে নাই। ভিখারিণী কালো দাঁতের ফাঁকে হাসে, ফের লাগতে আইসোস, ওই ও বুড়ির কাছে যা। ভিখু তাহার কাছে উবু হইয়া বসে। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলিয়া আজকাল সে কাঁধে একটা ঝুলি লইয়া বেড়ায়। ঝুলির ভিতর হইতে মর্তমান কলা বাহির করিয়া ভিখারিণীর সামনে রাখিয়া বলে, খা, তোর লগে চুরি কইরা আনছি। ভিখারিণী তৎক্ষণাৎ খোসা ছাড়াইয়া প্রেমিকের দান আত্মসাৎ করে, খুশি হইয়া বলে, নাম শুনবার চাস? পাসি কয় মোরে, পাসি। তুই কলা দিছস, নাম কইলাম, এবারে ভাগ। ভিখু উঠিবার নাম করে না, অত বড় একটা কলা দিয়া শুধু নাম শুনিয়া খুশি হওয়ার মতো শৌখিন সে নয়। যতক্ষণ পারে ধুলার উপর উবু হইয়া বসিয়া পাঁচির সঙ্গে সে আলাপ করে। ওদের স্তরে নামিয়া না গেলে সে আলাপকে কেহ আলাপ বলিয়া চিনিতে পারিবে না, মনে হইবে পরস্পরকে তাহারা যেন গাল দিতেছে। পাঁচির সঙ্গীটির নাম বশির। তার সঙ্গেও সে একদিন আলাপ জমাইবার চেষ্টা করিল। সালাম মিয়া। বশির বলিল, ইদিকে ঘোরাফিরা কি জন্যি? সালাম মিয়া হতিছে, লাঠির এক ঘায়ে সিটি ছেঁচে দিমুকুলো। দুজনে খুব খানিকটা গালাগালি হইয়া গেল। ভিখুর হাতে লাঠি ও বশিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারিটা আর হইল না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরিয়া যাবার আগে ভিখু বলিল, র, তোরে নিপাত করতেছি। বশির বলিল, ফের উহার সাথে বাতচিত করলি জানে মাইরা দিমু, আল্লাহর কিরে। এই সময় ভিখুর উপার্জন কমিয়া আসিল। পথ দিয়া প্রত্যহ নূতন নূতন লোক যাতায়াত করে না। একেবারে প্রথমবারের জন্য যাহারা পথটি ব্যবহার করে, দৈনন্দিন পথিকদের মধ্যে তাহাদের সংখ্যা 2 মাসের ভিতরেই মুষ্টিমেয় হইয়া আসে। ভিখুকে একবার তাহারা একটা পয়সা দিয়াছে, পুনরায় তাহাকে দান করিবার প্রয়োজন তাহাদের অনেকেই বোধ করে না। সংসারে ভিখারির অভাব নাই। কোনো রকমে ভিখুর পেট চলিতে লাগিল। হাটবার ছাড়া রোজগারের একটি পয়সাও সে বাঁচাইতে পারিল না। সে ভাবনায় পড়িয়া গেল। শীত পড়িলে খোলা চালার নিচে থাকা কষ্টকর হইবে। যেখানে হোক চারদিকে ঘেরা যেমন তেমন ঘর একখানা তাহার চাই। মাথা গুজিবার একটা ঠাঁই, আর দুবেলা খাইতে না পাইলে কোনো যুবতী ভিখারিণী তাহার সঙ্গে বাস করিতে রাজি হইবে না। অথচ উপার্জন তাহার যেভাবে কমিয়া আসিতেছে, এভাবে কমিতে থাকিলে শীতকালে নিজেই হয়তো পেট ভরিয়া খাইতে পাইবে না। যেভাবেই হোক আয় তাহাকে বাড়াইতেই হইবে। এখানে থাকিয়া আয় বাড়াইবার কোনো উপায় সে দেখিতে পায় না। চুরি ডাকাতির উপায় নাই, মজুর খাটিবার উপায় নাই। একেবারে খুন করিয়া না ফেলিলে কাহারো কাছে অর্থ ছিনাইয়া লওয়া এক হাতে সম্ভব নয়। পাঁচিকে ফেলিয়া এই শহর ছাড়িয়া কোথাও যাইতে তাহার ইচ্ছা হয় না। আপনার ভাগ্যের বিরুদ্ধে ভিখুর মন বিদ্রোহী হইয়া ওঠে। তাহার চালার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাহাকে হিংসায় জর্জরিত করিয়া দেয়। একদিন বিন্নুর ঘরে আগুন ধরাইয়া দিবার জন্য মন ছটফট করিয়া ওঠে। নদীর ধারে খ্যাপার মতো ঘুরিতে ঘুরিতে তাহার মনে হয় পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে, একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না। আর কিছুকাল ভিখু এমনই অসন্তোষের মধ্যে কাটাইয়া দিল। তারপর
একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তাহার সমস্ত মূল্যবান জিনিস ভরিয়া জমানো টাকা কটি কোমরের কাপড়ে শক্ত করি বাঁধিয়া ভিখু তাহার চালা হইতে বাহির হইয়া পড়িল। নদীর ধারে একদিন সে হাতখানিক লম্বা একটা লোহার শিক কুড়াইয়া পাইয়াছিল। অবসর মতো পাথরে ঘষিয়া শিকটির একটা মুখ সে চোখা করিয়াছে। এই অস্ত্রটি সে ঝুলির মধ্যে ভরিয়া সঙ্গে লইল। অমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা তখন ঝিকিমিকি করিতেছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে ভয়ানক একটা কল্পনা লইয়া বিচরণ করিতে বাহির হইয়া ভিখুর অকথনীয় উল্লাসবোধ হইল। নিজের মনে অস্ফুট স্বরে সে বলিয়া উঠিল, বাটি লইয়া ডানটির যদি রেহাই দিতা ভগবান। নদীর ধারে ধারে আধা মাইল হাঁটিয়া গিয়া একটি সংকীর্ণ পথ দিয়া সে শহরে প্রবেশ করিল। বাজার বা হাতি রাখিয়া ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগুলি দিয়া শহরের অপর প্রান্তে গিয়া পৌঁছিল। শহরের যাওয়ার পাকা রাস্তাটি এখান দিয়া শহর হইতে বাহির হইয়াছে। নদী ঘুরিয়া আসিয়া 2 মাইল তফাত এই রাস্তারই পাশে মাইলখানেক রহিয়া গিয়া আবার দক্ষিণে দিক পরিবর্তন করিয়াছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকা ফাঁকা 2-1টি বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনই একটা জঙ্গলের ধারে জমি সাফ করিয়া 7-5খানা কুড়ে তুলিয়া কয়েকটা হতভাগা মানুষ একটি দরিদ্রতম পল্লী স্থাপিত করিয়াছে। তার মধ্যে একটি কুড়ে বসিরের। ভোরে উঠিয়া ঠক ঠক শব্দে কাঠের পা ফেলিয়া সে শহরে ভিক্ষা করিতে যায়। সন্ধ্যার সময় ফিরিয়া আসে। পাঁচি গাছের পাতা জ্বালাইয়া ভাত রাঁধে, বসির টানে তামাক। রাত্রে পাঁচি পায়ের ঘায়ে ন্যাকড়ার পটি জড়ায়। বাঁশের খাটে পাশাপাশি শুইয়া তাহাদের কাটা কাটা কদর্য ভাষায় গল্প করিতে করিতে তাহারা ঘুমাইয়া পড়ে। তাহাদের নীড়, তাহাদের শয্যা ও তাহাদের দেহ হইতে একটা ভাবসা পচা দুর্গন্ধ উঠিয়া খড়ের চালের ফুটা দিয়া বাহিরের বাতাসে মিশতে থাকে। ঘুমের ঘরে বসির নাক ডাকায়। পাঁচি বিড়বিড় করিয়া বকে। ভিখু একদিন ওদের পিছু পিছু আসিয়া ঘর দেখিয়া গিয়াছিল। অন্ধকারে সাবধানে ঘরের পিছনে গিয়া বেড়ার ফাঁকে কান পাতিয়া সে কিছুক্ষণ কচুবনের মধ্যে দাঁড়াইয়া রহিল। তারপর ঘুরিয়া ঘরের সামনে আসিল। ভিখারির কুড়ে। দরজার ঝাপটি পাঁচি ভিতর হইতে বন্ধ করে নাই, শুধু ঠেকাইয়া রাখিয়াছিল। ঝাপটা সন্তর্পণে একপাশে সরাইয়া ঝুলির ভিতর হইতে শিকটি বাহির করিয়া শক্ত করিয়া ধরিল। ঘরের মধ্যে প্রবেশ করিল। বাহিরে তারার আলো ছিল, ঘরের ভিতরে সেটুকু আলোরও অভাব। দেশলাই জ্বালিবার অতিরিক্ত হাত নাই। ঘরের মধ্যে দাঁড়াইয়া ভিখু ভাবিয়া দেখিল, বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটি নির্ণয় করা সম্ভব নয়। বা হাতের আঘাত ঠিক জায়গা মতো না পড়িলে বসির গোলমাল করিবার সুযোগ পাইবে, তাহাতে মুশকিল অনেক। কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বসিরের শিয়রে কাছে সরিয়া গিয়া একটিমাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিখের চোখা দিকটা সে প্রায় 3 আঙ্গুল ভিতরে ঢুকাইয়া দিল। অন্ধকারে আঘাত কতদূর মারাত্মক হইয়াছে বুঝিবার উপায় ছিল না। শিকটা মাথার মধ্যে ঢুকিয়াছে টের পাইয়াও ভিখু তাই নিশ্চিন্ত হইতে পারিল না। এক হাতে সবলে বসিরের গলা চাপিয়া ধরিল। পাঁচিকে বলিল, চুপ থাক, চিল্লবি তো তোরও মাইরা ফালামো। পাঁচি চেঁচাইল না, ভয়ে গোঙাইতে লাগিল। ভিখু তখন আবার বলিল, একটুকু আওয়াজ লয়, ভালো চাস তো একদম চুপ মাইরা থাক। বসির নিষ্পন্দ হইয়া গেলে ভিখু তাহার গলা হইতে হাত সরাইয়া লইল। দম লইয়া বলিল, আলোটা জ্বাইলা দে পাঁচি। পাঁচি আলো জ্বালিলে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাহিয়া দেখিল। একটি মাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্বের তাহার
সীমা ছিল না। পাঁচির দিকে তাকাইয়া সে বলিল, দেখছস কে ডাকারে খুন করলো, দেখছস? তখন পই পই কইরা কইলাম, মিয়াবাই ঘোড়া ঢিঙ্গাইয়া ঘাস খাইবার লাইর না গো, সারান দাও। শুইনে মিয়াবাইয়ের হইল ঘোষা, কয় কি না শির সেচ্চা দিমু। দেন গো দেন, শির সেচ্চেই দেন মিয়াবাই। বশিরের মৃতদেহের সামনে ব্যঙ্গভরে মাথাটা একবার নত করিয়া ভিখু মাথা দুলাইয়া হাহা করিয়া হাসিতে লাগিল। সহসা ক্রুদ্ধ হইয়া বলিল, ঠেরাইনবো বা কেন গো? হারে কথা কা হার হাবাইত্যা মাইয়া, থরে দিমু নাকি সাবার কইরা, হ্যাঁ? পাঁচি কাঁপিতে কাঁপিতে বলিল, এবারে কি করবি? দেখ কি করি, পয়সা করি কনেক গইনা রাখছে, আগে তাই ক। বশিরের গোপন সঞ্চয়ের স্থানটি পাঁচি অনেক কষ্টে আবিষ্কার করিয়াছিল। ভিখুর কাছে প্রথমে সে অজ্ঞতার ভান করিল, কিন্তু ভিখু আসিয়া চুলের মুঠি চাপিয়া ধরিলে প্রকাশ করিতে পথ পাইল না। বশিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকায় আধুলিতে 100 টাকার উপর। একটা মানুষকে হত্যা করিয়া ভিখু পূর্বে ইহার চেয়ে বেশি উপার্জন করিয়াছে। তবু সে খুশি হইল, বলিল, কি কি নিবি? পুটলি বাইধা ফেলা প্যাচি। তারপর ল, রাইত থাকতে মেলা করি, খানিক বাদে নমির চাঁদ উঠব, আলোয় পথটুকু পার হমু। পাঁচি পুটুলি বাঁধিয়া লইল। তারপর ভিখুর হাত ধরিয়া খোঁড়াইতে খোঁড়াইতে ঘরের বাহির হইয়া রাস্তায় গিয়া উঠিল। পূর্বাকাশের দিকে চাহিয়া ভিখু বলিল, অখনি চাঁদ উঠব পাঁচি। পাঁচি বলিল, আমরা যামু কনে? সদর। ঘাটে না, চুরি করুম। বিয়ানে সিপ্তিপুরের সামনে জংলার মধ্যে ঢুইকা থাকুম, রাইতে একদম সদর। পা চালাইয়া চল পাচি, এক কোষ পথ হাঁটন লাগব। পায়ের ঘা লইয়া তাড়াতাড়ি চলিতে পাঁচির কষ্ট হইতেছিল। ভিখু সহসা একসময় দাঁড়াইয়া পড়িল, বলিল, পায়ে নি তুই ব্যথা পাস পাচি? হ হ, ব্যথা জানায়। পিঠে চাপামু? পারবি কেন? পারুম, আয়। ভিখুর গলা জড়াইয়া ধরিয়া পাঁচি তাহার পিঠের উপর ঝুলিয়া রহিল। তাহার দেহের ভারে সামনে ঝুঁকিয়া ভিখু জোরে জোরে পথ চলিতে লাগিল। পথে দুদিকে ধানের ক্ষেত আবছা আলোয় নিঃসাড়ে পড়িয়া আছে। দূরে গ্রামের গাছপালার পিছন হইতে নবমীর চাঁদ আকাশে উঠিয়া আসিয়াছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিখু ও পাঁচি পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবষ্টিনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না।